গ্রুপ অফ কোম্পানির সমস্ত সদস্যবৃন্দকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। নতুন বছরে আজকের প্রথম সোমবার। আশা করি এই সোমবার আপনাদের অনেক ভালোভাবেই কর্মের প্রতি আকৃষ্ট ধরনের এক নতুন দিশা আপনারা খুঁজে পেয়েছেন। প্রথমে জানাই শুভ সোমবারের আন্তরিক শুভেচ্ছা রইল যারা যারা কর্মেতে এক নতুন সাদৃশ্য খুঁজে পেয়েছেন এবং নতুন দৃষ্টান্তও খুঁজে পেয়েছেন। তার সঙ্গে প্রতিটা সময় আমি আপনাদেরকে একটি কথাই বলবো, দেখুন সবথেকে আপনার লাইফে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আপনার কর্ম না আপনার স্বাচ্ছন্দ্য? কোনটা বেশি আপনার ইম্পর্টেন্ট সেটা আপনারা কিন্তু প্রথমে দেখুন। নিজেকে কোশ্চেন করুন আপনার স্বাচ্ছন্দ্য ইম্পর্টেন্ট না আপনার কর্ম ইম্পর্টেন্ট। আর একটা দিকে যারা লিডার আছেন তাদেরকেও আর একটা কথা বলি, আপনারা নিজেকে কোশ্চেন করুন আপনার যারা জুনিয়র তারা আপনার কাছে ইম্পর্টেন্ট না আপনি আপনার নিজের জন্য ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক মার্কেটিংয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট? এই দুটো জিনিস যদি সঠিকভাবে আপনারা বাছাই করেন তাহলে আপনাদের অ্যাচিভমেন্ট কেউ ধরে রাখতে পারবে না। কি বললাম বা কি বোঝাতে চাইলাম বুঝতে পারলেন নিশ্চয়ই। যদি আপনারা স্বাচ্ছন্দ্যটাকে ভুলে গিয়ে যদি কর্মের প্রতি মনোযোগ দেন আর যদি নিজেকে ধরে রেখে জুনিয়রের প্রতি একটু ভালো করে ফোকাস করেন এবং জুনিয়রদের প্রতি ভালোভাবে লক্ষ্য দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাচিভমেন্ট কেউ আটকাতে পারবে না। এটা আপনি মাথায় রেখে দিন। আপনার ধ্বংস তখনই যখন আপনার জুনিয়রকে আপনি খেয়ে ফেলবেন, তখন আপনার ধ্বংস। আর নিজের স্বাচ্ছন্দ্য বোধকেই আপনি প্রায়োরিটি দেবেন, তখনই আপনার ধ্বংস। এটা নেটওয়ার্ক মার্কেটিংয়ে মূল কথা। এটা আপনারা জেনে রাখেন। অনেক লিডার আছে যে দেখছে এখানে প্রফিট নেই, ডিরেক্ট করে নিলে বেশি প্রফিট, মানে পার্সেন্টেজের গ্যাপিং। ধরুন একটি সিনিয়র সে 30% আছে বা 34% আছেন বা 32% আছে, দেখছে ওই জুনিয়রটা অনেকটা তলায় আসছে, বারবার ধরে আমাকে ফোন করছে, এটা জিজ্ঞেস করছে, ওকে জিজ্ঞেস করছে। তাই এই ম্যানটাকে আমি ডিরেক্ট করে নিই, সে তো জয়নিং হচ্ছে কোথা থেকে না 10% থেকে জয়নিং হচ্ছে। তাহলে 10% থেকে জয়নিং, তাহলে গ্যাপ হচ্ছে 20%। এই যে লোভ কিসের জন্য হয়? নিজের স্বাচ্ছন্দ্য বোধটাকে রক্ষা করার জন্য। এই নিজের এই স্বাচ্ছন্দ্য বোধটাকে কেউ ভুলে যায় এবং জুনিয়রের প্রতি তার কর্তব্য যতখানি সে পালন করে, সেই ক্ষেত্রে সে কোনোদিনও ধ্বংস হবে না। আর যে এই দুটো জিনিস করবে তার ধ্বংস কেউ আটকাতে পারবে না। এটা জেনে রাখেন। তাই এই দুটো জিনিসকে আপনারা ভালোভাবে নিজের চলার পথে জিনিসগুলো নিজের মাইন্ডে সেট আপ করে তারপরেই লিডারশিপটা আপনারা দিন। তাহলে দেখবেন যে আপনার সম্মান, আপনার সবার কাছে যে এক আবির্ভূত এক রামধনু আকারের যে আপনাকে নিয়ে একটা নিদারুণ এক সামাজিক পরিবেশ যে তৈরি করে জুনিয়ররা আপনার জন্য। কোনো একটা মিটিংয়ে গেলেন, আপনাকে ফুল দিয়ে সম্বর্ধনা দিচ্ছে। এই যে স্বাচ্ছন্দ্য বোধ
সামাজিক স্বাচ্ছন্দ্যবোধ, এটা কিন্তু আপনি কিন্তু অবজার্ভ করবার ক্ষমতা রাখবেন। আর যদি এই জিনিসগুলো করেন তাহলে এইসব জিনিসগুলোকে আপনাকে ভুলে যেতে হবে। আর আপনার ধ্বংস আপনি নিজেই ডেকে এনেছেন, এটা একদম সঠিক কথা, এটা একদম লিখে নিতে হবে। এই কথাটা বললাম, এই ভুলগুলো অনেক লিডার করেন, তাই এই জিনিসগুলো কিন্তু আর করবেন না। হয়তো ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল হয়, আমারও একদিন একটা ভুল হয়েছিল। তা ভুল মানুষই করে না, জন্তু জানোয়ার তো আর ভুল করে না, তাই না? তা মানুষ মাত্রই যখন ভুল যখন করে, তা মানুষ মাত্রই তো সঠিক নির্বাচন করে। তাই ভুল করে কেউ যদি ক্ষমা স্বীকার যদি করে, হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, সে কিন্তু দোষী কিন্তু নয়, সে কিন্তু সত্যিকারের তার ক্ষমতা আছে, সে ভুল করে তার ভুল স্বীকার করার ক্ষমতা রাখে, সেই কিন্তু আসল লিডিং দেবার বা আসল মানুষ হিসাবে প্রায়োরিটি পায় এই সামাজিক ক্ষেত্রে। এটা গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা, আমি বারবার বলেছি, আপনারা যখন কোনো মেম্বারকে যখন জয়েনিং করাবেন, সেই মেম্বারকে যথেষ্ট পরিমাণে এডুকেশন দেবার দায়িত্ব কিন্তু আপনার নিজের, যিনি স্পন্সর করছেন। বারবার আমি একটা কথা বলছি, আপনার যদি নিজের যদি এডুকেশনের যদি ঘাটতি থাকে, তাহলে আপনার পথপ্রদর্শক যিনি ছিলেন তার কাছে এডুকেশনটা ভালোভাবে নিয়ে নিজের ঘাটতিটা নিজে মেটান। 1 নম্বর গেল। 2 নম্বর, 3 নম্বর পয়েন্টের 1 নম্বর গেল, 3 নম্বর পয়েন্টের 2 নম্বর এটাই যে নিজে সঠিক এডুকেশন নিয়ে আপনি যাদেরকে স্পন্সর করছেন তাদেরকে সঠিকভাবে এডুকেশন দেবার চেষ্টা করুন। কারণ সঠিক এডুকেশন না পেলে তারাও কিন্তু টিম বিল্ড আপ কিন্তু করতে পারবে না। সেই ক্ষেত্রে আপনার সঙ্গে আপনার জুনিয়রেরও অ্যাচিভমেন্ট আটকাবে, তার সঙ্গে আপনারও অ্যাচিভমেন্ট আটকাবে। সেই জন্য আমি বারবার বলছি, সঠিক এডুকেশন ছাড়া নেটওয়ার্ক মার্কেটিংয়ে কোনোদিন একটা বেটার জায়গায় আপনি কিন্তু পদার্পণ করতে পারবেন না। তাই সঠিক এডুকেশন মাস্ট। সেকেন্ড কি, আপনার মাইন্ড। সেকেন্ড কি, আপনার মাইন্ড। আপনার মাইন্ডে লিডার যে হচ্ছেন, আপনি তো একটা লিডার। অ্যাজ এ লিডার, প্রথমেই আমি বলেছি, অ্যাজ এ লিডার হতে গেলে তাকে দুটো জিনিসকে মাথায় কিন্তু রাখতে হবে। 1, জুনিয়রের প্রতি কর্তব্যপরায়ণ হতে হবে। 2, নিজের শখ স্বাচ্ছন্দ্য ভুলে গিয়ে জুনিয়রের প্রতি দায়িত্ব কিন্তু নিতে হবে। এই দুটো জিনিস কিন্তু পালন করতে হবে, তবেই কিন্তু অ্যাজ এ লিডার হিসাবে আপনাকে কিন্তু গণ্য করবে এবং সামাজিকভাবে আপনাকে রামধনুর রঙে কিন্তু আপনাকে রাঙিয়ে রাখবে আপনার জুনিয়ররা। আপনার অ্যাচিভমেন্ট এই আপনার একটা গাড়ি বাড়ি এটা কিন্তু নয়, আপনার অ্যাচিভমেন্ট কিন্তু আপনার নিজের জুনিয়র। এবং সেই জুনিয়রকেই যদি আপনারা যদি মেরে যদি ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাচিভমেন্টটা কোথায়? আজকের আপনি 1 লাখ 2 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ 1 কোটি 2 কোটি আপনি অ্যাচিভমেন্টের টাকা নিচ্ছেন, টাকা আপনার সঙ্গে যাবে? টাকা কি আপনার কি সঙ্গে যাবে? আপনি যখন থাকবেন না, তখন কিন্তু কেউ বলবে না আপনি 3 কোটি টাকা অ্যাচিভমেন্ট করেছেন, কেউ কিন্তু বলবে না। আপনার অভ্যাস, স্বভাব এবং আপনি কীরকম ছিলেন বা কীরকম করে আপনি সবাইকে এডুকেশান দিতেন, সেই জিনিসটা কিন্তু সবার কিন্তু মাথায় থাকবে। আপনি যে 3 কোটি টাকা অ্যাচিভমেন্ট করেছেন সেটা কিন্তু কারোর মাথায় থাকবে না, বা কাউকে আপনি টাকা দিয়েছেন সেটা কিন্তু মাথায় থাকবে না, বা কাউকে টাকা দিয়ে তার বিজনেসটাকে কেড়ে নিয়ে এসে আপনি এখানে ফেলেছেন তার কিন্তু মাথায় থাকবে না। থাকবে কি? আপনার স্বভাব আর চরিত্র। তাই সেই জিনিসটাকে মাথায় রেখে লিডার হিসাবে আপনি পথ চলুন। 4 নম্বর, আজকের দিনে অনেকে গুলিয়ে ফেলছে যে চিটফান্ডের সঙ্গে কোঅপারেটিভ বা অন্যান্য খাত, এগুলো কিন্তু অনেকেই কিন্তু গুলিয়ে ফেলছেন। বা বাইরের যেসব কোম্পানি টাকা পয়সা লেনদেন করছে, সে শেয়ার বাজারেই হোক বা আপনার বিভিন্ন খাতেই, কারেন্সি হোক, যেই হোক, বিভিন্ন খাতে মার্কেট থেকে টাকা তুলছে। আমি বারবার ধরে একটি কথাই বলবো, মার্কেট থেকে দুটো সিস্টেমে টাকা ওঠে, একটা রেগুলেটর আর একটা আনরেগুলেটর। একটা রেগুলেটর, একটা আনরেগুলেটর।
রেগুলেটর আমরা কাকে বলবো, আনরেগুলেটর আমরা কাকে বলবো, এই সঠিক জিনিসটা কিন্তু আমাদের প্রাথমিক ধারণাটা নিতে হবে। রেগুলেটর আমরা তাকেই বলবো সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা স্বীকৃত যেসব সিকিউরিটি বোর্ড আছে, সেই সিকিউরিটি বোর্ডের আন্ডারে যেসব সংস্থা টাকা পয়সা লেনদেন করছে তাদেরকেই আমি কিন্তু বলবো রেগুলেটর। আনরেগুলেটর আমরা কাকে বলবো না, যেগুলো গভর্নমেন্টের দ্বারা যেসব সিকিউরিটি বোর্ড আছে তাদের আন্ডারে টাকা পয়সা বা তাদের আন্ডারে থেকে কোনো সংস্থা টাকা পয়সা লেনদেন করছে না, তাদের রেজিস্ট্রিকৃত নয় সিকিউরিটি বোর্ডের, তাদেরকে বলবো আনরেগুলেটর। আপনি এবার চিন্তা করেন আপনার টাকা কোথায় রাখবেন, রেগুলেটর সংস্থায় রাখবেন না আনরেগুলেটর সংস্থায় রাখবেন? অবশ্যই আপনি যদি বুদ্ধিমান হন তাহলে রেগুলেটর সংস্থায় কিন্তু রাখবেন। আজকের অনেকেই দু একটা কোম্পানি, নাম আমি বলবো না, মার্কেটে টাকা পয়সা লেনদেন করছে। আর কোঅপারেটিভও সেন্ট্রাল যত কোঅপারেটিভ আছে, বন্ধন ক্রেডিট কোঅপারেটিভ বলুন, মোরাল ক্রেডিট কোঅপারেটিভ বলুন, আরও সব বিভিন্ন সব ক্রেডিট কোঅপারেটিভ সব আছে, এরা কিন্তু গভর্নমেন্টের দ্বারা যেসব সিকিউরিটি বোর্ড আছে তার মধ্যে সিআরসিএস বলে যে সিকিউরিটি বোর্ড আছে সেই সিকিউরিটি বোর্ডের আন্ডারে থেকেই কিন্তু এই সংস্থা টাকা পয়সা লেনদেন করছে। আরবিআই এন্ট্রেন্স লিস্টে গিয়ে আপনারা আরবিআই সাইডে গিয়ে আরবিআই এন্ট্রেন্স লিস্টে গিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন অলরেডি। আজকের কোঅপারেটিভ হচ্ছে মাদার, কোঅপারেটিভদের দ্বারা কিন্তু সব কিছু সৃষ্টি। আজ কোঅপারেটিভের দ্বারা কিন্তু ব্যাংকের সৃষ্টি। অনেকে স্টেট ব্যাংকের ম্যানেজার এটাই কিন্তু জানে না যে আমাদের সিকিউরিটি বোর্ড কটা আছে, এটা কিন্তু অনেক ব্যাংকের ম্যানেজার জানে না। আমি দু একটা ব্যাংকের ম্যানেজারের সঙ্গে মিটিংয়ে বসেছি, তাদের অল্টারনেটিভভাবে আমি কোশ্চেন করেছিলাম কটা সিকিউরিটি বোর্ড আছে স্যার, সে আরবিআই, সেবি, আইআরডিএ, তারপরে ব্যাস গুটিয়ে গেছে। কিন্তু আমি তা বলে আমি নিজেকে বড় করছি, অহংকার করছি সেটা নয়, কিন্তু মেন ব্যাপার হচ্ছে আপনারা যখন অর্থনৈতিক বিষয় মানে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টটা আপনারা দেখছেন, তাহলে প্রকৃতভাবে সবারই এডুকেশন নেবার কিন্তু প্রয়োজন আছে। সেটা আপনার ক্ষেত্রে থেকে আপনার নেওয়ার দরকার আছে, আমার ক্ষেত্রে আমার সব কিছু এখন জানা হয়ে গেছে আমি এটা বলবো না, আমারও এখনও অনেক কিছু অজানা আছে, সেটা আমাকেও এখনও শিখতে হবে। শেখার কোনো দিন শেষ নেই, শেখার কোনো দিন বয়সও নেই, আর শেখার কোনো দিন শিখলে যে আপনি ছোট হয়ে যাবেন সেটা কিন্তু নয়। প্রতিনিয়ত কিন্তু আমাদের শিক্ষা কিন্তু নিয়ে যেতে হবে প্রতিটা মানুষের কাছে। তাই একটা পিবডের কাছ থেকেও আমরা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কাকে বলে সেটাও কিন্তু আমরা কিন্তু নলেজ নিতে পারি একটা পিবডের কাছ থেকে। তা আমরা তো একটা মানুষ, প্রবলেম কোথায়? প্রবলেম কিছুই নেই। তাই আপনাদেরকে আমি বলছি যেসব কোঅপারেটিভ, যত সেন্ট্রাল যত কোঅপারেটিভ আছে সেগুলো সব সিআরসিএস এর সিকিউরিটি বোর্ডের আন্ডারে। যদি আপনারা যদি দেখতে চান আরবিআইয়ের ঘরে যাবেন www.sachit.rbi.org.in, আরবিআইয়ের ঘরেতে যাবেন, গিয়ে দেখবেন ফার্স্ট যে অপশানটা আসছে আরবিআইয়ের যে এটা আসছে ফার্স্ট কোটেশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমেই দেখে দিচ্ছে যারা আনরেগুলেটেড স্কিমেতে যেসব চিটফান্ড ফিটফান্ড হ্যানা ত্যানা আছে ওইগুলোতে আপনারা টাকা রাখবেন না, প্রথমেই অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। সেকেন্ডে হচ্ছে আরও সব জিনিসগুলো আপনার যদি কমপ্লেন থাকে আপনারা কিন্তু বলতে পারেন, ঠিক আছে, ওখানে দেওয়া আছে। তারপরে আছে অ্যাক্ট, কার অ্যাক্টে কার কীরকম অ্যাক্ট ফ্যাক্ট হ্যানা ত্যানা এইসব জিনিসগুলো আছে। তারপরে দেখতে পাবেন রেজিস্টার এন্ট্রান্স, দ্য রেগুলেটর বোর্ড রেজিস্টার এন্ট্রান্স, এটা লেখা আছে দেখবেন। তা রেজিস্টার এন্ট্রান্স, দ্য রেগুলেটর বোর্ডের যে রেজিস্টার এন্ট্রান্স আছে ওখানে প্রথমেই দেখবেন আরবিআইকে পাবেন, সেবিকে পাবেন, আইআরডিকে পাবেন, পিআরডিকে পাবেন, এইরকম সব, তার মধ্যে সিআরসিএসকেও পাবেন। আপনাকে কেউ যদি বলে এটা কোঅপারেটিভ, সেন্ট্রালের এটা কোঅপারেটিভ, তা আপনি কি করবেন? তার কাগজপত্র দেখবেন? কোনো দিন নয়। আপনার যদি মনে হয় যে ওই জায়গায় আপনি টাকা রাখবেন, তাহলে আপনার হাতে থাকা যে দুনিয়া মানে আপনার
মোবাইল থেকে আরবিআইয়ের ঘরে আপনি সার্চ করবেন, সার্চ করে সিআরসিএস সিকিউরিটি বোর্ডে যাবেন, রেজিস্টার এন্ট্রান্সে গিয়ে সিআরসিএসে ক্লিক করবেন, দেখবেন একটি পিডিএফ ডাউনলোড হচ্ছে, দেখবেন যে ফর্মটা আপনাকে সাইন করতে দিচ্ছে কোঅপারেটিভের তার যে একটা নাম্বার থাকবে, Incoming call from Sabir NGO Geo identified by বিভিন্ন Truecaller. রকম যে আপনারা কিন্তু সেখানে পাবেন। যথারীতি আপনারা কিন্তু সেই সিকিউরিটি বোর্ডের যে পিডিএফটা যে ডাউনলোড হলো, এই যে নাম্বারিংগুলো যেগুলো আছে, যেটা বলছিলাম আমি 502, 607, 1202 যতগুলো আছে, ঠিক আছে, তার মধ্যে একটা যে ফর্মটা আপনাকে সাইন আপ করতে দেবে সেই ফর্মের উপরেই দেখতে পাবেন একটা নাম্বার দেওয়া আছে, একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, সিআর মানে ক্রেডিট, অবলিক দিয়েছে, তারপর নাম্বার দেওয়া আছে। যথারীতি ওই নাম্বারটা আপনারা খাতায় লিখে নেবেন। যে পিডিএফটা ডাউনলোড হলো সেই পিডিএফের ওই নাম্বারটা আপনি খুঁজবেন যে ওই নাম্বারটা কোথায় আছে, 502, 407 কি 301, ওইটা খুঁজবেন। কথাটা বোঝা গেল? তা 102 কোথায় কি আছে খুঁজবেন। খুঁজতে খুঁজতে দেখতে পাবেন সিরিয়াল নাম্বার অনুযায়ী যখন আপনি খুঁজতে খুঁজতে আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন যে কি না ওই যে ফর্মটায় আপনি সাইন আপ করছেন তার নামটা ওখানে লেখা আছে কি না। সেকেন্ড, আপনারা কিন্তু দেখবেন ওর পরের যে অপশানটা রয়েছে সেই পরের অপশানে লিখছে অপারেশন অফ এরিয়া, অপারেশন দ্য এরিয়া, অপারেশন কোথায় কোথায় এই কোঅপারেটিভ অপারেশন করতে পারবে, কোথায় কোথায় এই কোঅপারেটিভ অপারেশন করতে পারবে। টোটাল কিন্তু সেন্ট্রাল কোঅপারেটিভ মানে একাধিক স্টেট, তা একাধিক স্টেটের কিন্তু নাম কিন্তু ওখানে দেখতে পাবেন। তা আপনি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, যদি উড়িষ্যার বাসিন্দা হয়, যদি আপনার অন্য কোনো স্টেটের যদি বাসিন্দা হন, তা সেই ক্ষেত্রে দেখবেন আপনার স্টেটটা ওখানে লেখা আছে কিনা। যদি আপনার স্টেটটা যদি লেখা যদি থাকে তাহলে দেখে নেবেন পুরোপুরি ঠিক আছে। তার নামটাও দেখালো, তার রেজিস্টার নাম্বারটাও দেখালো, রেজিস্টার নাম্বার মানে তার সিরিয়াল নাম্বারটাই হচ্ছে রেজিস্টার নাম্বার, তার সিরিয়াল নাম্বারটাও আপনার দেখিয়ে দিল ঠিকঠাক আছে, তার নামটাও ঠিকঠাক আছে, এবং এরিয়া অফ অপারেশন যেটা আমি বললাম, দেখবেন আপনার যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয় ওয়েস্ট বেঙ্গল আছে কি না দেখে নেবেন, যদি থাকে তাহলে জানবেন যে সঠিক জায়গা, কোনো অসুবিধে নেই। তাহলে সেই ক্ষেত্রে অনেকই ব্যাংকের স্টাফও আছে, অনেক ক্ষেত্রে তাদের ভুল ধারণা দিচ্ছে, ভুল বোঝাচ্ছে তাদের যে এইগুলো আজকের নেই কালকের উঠে যেতে পারে। আরে বাবু, তোদের জন্ম কে মাতা, জন্মমাতা কে? তোর কোঅপারেটিভ, তাকেই যদি তুই যদি ভুল বলিস তাহলে তুই তো আরও বেশি ভুল ভাবু। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, যে কোনো জিনিসের জন্য প্রপারলি এডুকেশনের প্রয়োজন। আপনার যদি সঠিকভাবে যদি এডুকেশন যদি থাকে, কেউ কোনো দিন আপনাকে কিন্তু ডাউন কিন্তু করতে পারবে না, এটা কিন্তু বুঝতে হবে। আজকের এলআইসির জন্ম কোথা থেকে? এলআইসির জন্ম কোথা থেকে? 42খানা ওপরে মনে কতগুলো আছে আমার ঠিক অ্যাডজাস্ট মনে নেই, আমার লেখা আছে 42খানা, আমি বলছি 42খানা কোঅপারেটিভের সমন্বয়ে গঠিত এই এলআইসি। তাহলে এর মাদারকে, যাকে যেখান থেকে ওর জন্ম হলো সেটাকেই যদি আমি বলি ভুল, তাহলে তো আমি তো নিজেই আগে ভুল, তাই না? তাই আমি একটি কথাই বলবো, যে কোনো জিনিসের সঠিক ধারণা, সঠিক এডুকেশন নেওয়া কিন্তু প্রপারলি কিন্তু প্রয়োজন। মানুষকে ভুল ধারণা, ভুল বুঝিয়ে কিন্তু বেশি দিন আটকে রাখা যায় না। মানুষকে সঠিক এডুকেশন দেওয়া প্রয়োজন, মানুষকে সঠিকভাবে তার যে পদক্ষেপ কিভাবে ফেলবে তাকে সঠিকভাবে বোঝানো উচিত। এটা আপনারও কিন্তু কর্তব্য দেশের নাগরিক হিসাবে। যাই হোক, এই একটা বিষয় গেল। আরও একটা কথা আমি বিষয় বলে রাখি, মোরাল ক্রেডিট কোঅপারেটিভ বলুন, অন্যান্য যত সেন্ট্রাল কোঅপারেটিভ আছে, বন্ধন ক্রেডিট কোঅপারেটিভ, বিভিন্ন রকম রেলওয়ে ক্রেডিট কোঅপারেটিভ, বিভিন্ন রকম ক্রেডিট কোঅপারেটিভ আছে, তা অনেকে একটা কোশ্চেন করছে যে কোঅপারেটিভ কি করে এত টাকা সুদ দিতে পারে, যেটা পোস্ট অফিস দিতে পারছে না, ব্যাংক দিতে পারছে না, কিন্তু কোঅপারেটিভ দিতে পারছে। প্রথমেই বলে রাখি, পোস্ট অফিসের টাকা কোথাও কিন্তু খাটে না। পোস্ট অফিসের একটা ভাগ সেন্ট্রালে, একটা ভাগ স্টেটে চলে যায়, 75%, 25% হিসাবে কিন্তু ওটা ভাগ হয়ে যায়। সেকেন্ড, ব্যাংকের কিন্তু একটা জায়গাতেই টাকা খাটাবার জায়গা আছে, সেটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স, সেটা হচ্ছে লোন বা কোনো কিছু মর্টগেজ বা হোম লোন বা হচ্ছে কোনো গোল্ড লোন,
এই সব জিনিসের উপরে টাকা কিন্তু ব্যাংক কিন্তু খাটাতে পারে। তাও লোন ছাড়া কোনো জায়গায় কিন্তু ব্যাংক কিন্তু টাকা কিন্তু অ্যাকচুয়ালি খাটাতে পারে না, সেই জন্য ওদের পার্সেন্টেজ এই রকমই থাকে। কিন্তু একটা কোঅপারেটিভের একটা ক্ষমতা থাকে যে তার নিজস্ব একাধিক জায়গাতে মানি ডিপোজিট করে সেই জায়গাটা খাটানো, মানিটাকে খাটাবার জায়গা থাকে। এটা একমাত্র কোঅপারেটিভই ক্ষমতা আছে। আর কোঅপারেটিভেরই একমাত্র আইন আছে, কোঅপারেটিভের আইনেতেই এটাই লেখা আছে যে আপনারা একাধিক জায়গাতে আপনারা কিন্তু টাকা খাটাতে পারবেন। সে রিয়েল এস্টেট ডিভিশন হোক, প্রোডাক্টের ডিভিশন হোক, যে কোনো ডিভিশনই হোক, ডিভিশনে আপনারা টাকা খাটিয়ে আপনাদের মেম্বারদেরকে কিন্তু আপনারা কিন্তু প্রদান করতে পারেন। তাহলে যেখানে আমার একাধিক জায়গাতে আমি টাকা খাটাবার জায়গা আছে, সেখানে কিন্তু আমি না বেশি দেবার কি আছে। এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, কোঅপারেটিভের ক্ষেত্রে 24% এসএলআর এর ঘরে কিন্তু জমা রাখতে হয় না। কি বললাম? 24% এসএলআর এর ঘরে জমা রাখতে হয় না। 36% যেটা আপনার অবজারভেশনে থাকে সেটাও কিন্তু জমা রাখতে হয় না। 6% যে ক্যাশ রেশিও সেটাও কিন্তু মেনটেন করে চলতে হয়। ব্যাংকে কিন্তু এই টোটাল জিনিসটা কিন্তু মেনটেন করে চলতে হয়। কোঅপারেটিভের ক্ষেত্রে কিন্তু এইসব মেনটেন্যান্সের কোনো ব্যাপারই থাকে না। সেই জন্যে কিন্তু কোঅপারেটিভের 36% যে ট্যাক্স যে দিতে হচ্ছে, ব্যাংকে যেটা 36% যে ট্যাক্স দিতে হচ্ছে, সেটা তো একটা কোঅপারেটিভকে ট্যাক্স তো ছাড়, কোঅপারেটিভে ট্যাক্স কিছু লাগে না, 36% ট্যাক্স লাগছে না। 24% এসএলআর ঘরে জমাও থাকছে না, 6% ক্যাশ রেশিও, সেটাই সেইভাবেই তো চলছে। তাহলে এইভাবেই যদি থাকে, তাহলে ব্যাংক তাহলে কি করে আপনাদের বেশি অ্যামাউন্ট প্রদান করবে? সেই ক্ষেত্রে ব্যাংকের থেকে কোঅপারেটিভ বেশি অ্যামাউন্ট আপনাদের প্রদান করবে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি কথাটা, 100 টাকার মধ্যে 65 টাকাই যদি আমার যদি চলে যায়, আমার কাছে যদি 35 টাকা যদি থাকে, তাহলে সেইটাকে খাটিয়ে আমি গ্রাহককে কতটা আমি তাকে বেনিফিট দেবো। আর যেখানে আমার 100% আমি টাকাকে খাটিয়ে, প্রায় 100% প্রায় গায়ে আমি টাকাকে খাটিয়ে আমি মেম্বারদের কেন আমি বেশি অ্যামাউন্ট তাদের দিতে পারবো না? আপনার কাছে 100 টাকা আছে আর একজনের কাছে 35 টাকা আছে, তাহলে আপনারা 35 টাকা নিয়ে একজন ব্যবসা করতে নামলে, আপনি 100 টাকা নিয়ে ব্যবসা করতে নামলেন, তাহলে দুজনেই তো একজনের কাছ থেকে ধার করেছেন। তাহলে বেনিফিট কে বেশি দিতে পারবেন? 100 টাকা যে নিয়ে করছে সে বেনিফিট দিতে পারবেন, না 35 টাকা নিয়ে করছে সে বেনিফিট বেশি দিতে পারবে? এটা নিজেকে কোশ্চেন করুন, তাহলে আপনাদের কাছে পুরো কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা পয়েন্ট চলে গেল। মোরাল ক্রেডিট কোঅপারেটিভের বিভিন্ন জায়গায় অফিস ওপেনিং হচ্ছে। যেসব জায়গাতে অফিস এখনো পর্যন্ত ওপেনিং হয়নি, যদি মনে করেন কেউ সিএসপি নেবেন বা ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন, আপনার ওখানে 10-15 কিলোমিটার দূরেতে কোনো সিএসপি কোনো অফিস কিচ্ছু নেই, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনারা কিন্তু ফোন করতে পারেন। আমাদের সেভিংস অ্যাকাউন্ট, এফডি, আরডি, এমআইএসের উপর টোটাল কাজটা আমার হয়। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে 7.5% থেকে 8% আমাদের দেওয়া হয়। রেকারিংয়ের ক্ষেত্রে 11%-এর মতন। আরডি 1 ইয়ারে আরডি 9%-এর মতন থাকে। ঠিক আছে, ইয়ারলি পলিসি, সব পেনশন পলিসি টোটালটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল। তাই যারা মনে করছেন অফিস করবেন তারা কিন্তু অফিস করতে পারেন, কিন্তু অফিস করতে গেলে 10/12 একটা রুম চাই। এটা আপনাদের ফার্স্ট টাইম বলে দিলাম। কম্পিউটার আর প্রিন্টার চাই, এইটুকুনি টাইটেরিয়া আছে। পরবর্তী সময়ে আপনি একটা সিসিটিভি ক্যামেরা আপনি লাগিয়ে নেবেন পরবর্তী সময়। আরও 2-একটা টাইটেরিয়া আছে, সেটা আপনার অফিসিয়াল টাইটেরিয়া। সেই অফিসিয়াল টাইটেরিয়া কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে। আমার ভিডিও আর বাড়ালাম না, এইখানেই আমি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল।